বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর 2:30টার দিকে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত 9টার পর। বিমানবন্দরের মতো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় 7 ঘন্টা সময় লাগার বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। বাণিজ্য উপদেষ্টাও বিমানবন্দর সফর করতে গিয়ে জানান যে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে কিনা সেটিও খতিয়ে দেখবেন তারা। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কেন 7 ঘন্টার বেশি সময় লাগলো, ফায়ার সার্ভিসের মহাপরিচালক রাতে সংবাদ সম্মেলনে এই বিষয়ের ব্যাখ্যা দেন। আসলে আগুন নিভাতে এসে সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা, যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। বাতাস থাকার পাশাপাশি কার্গো ভিলেজের অবকাঠামোগত নকশার কারণেও আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল, আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল, কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরাটা খোলা জায়গা। আপনার সামনে গেলে দেখবে প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে, আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা, এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলিকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। ফলে দ্রুত, যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। এছাড়া যেখানে আগুন লেগেছে সেখানে রাসায়নিক জাতীয় দ্রব্য থাকতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস, যার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানা যায়। আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও কেমিক্যাল জাতীয় আইটেম ইম্পোর্ট করা থাকতে পারে। আপনারা জানেন কেমিক্যাল জাতীয় আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজারটা নিতে হয়, কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে। আগুনের ঘটনায় আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল 2:15 নাগাদ এখানে একটা বিধ্বংসী আগুনের সৃষ্টি হয় এবং আমাদের 37টা ফায়ার ব্রিগেড ইউনিট এবং আমাদের আর্মি, নেভি, আনসার, স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত 8:30 পৌনে 9টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহর রহমতে সক্ষম হই। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে, সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি, যার ফলে যাদের ভিসার জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে, সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা
একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও জাতি সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের 30 সেকেন্ডের মধ্যে স্যার, Sorry. ফায়ারতে কন্ট্রোল হবে উইদিন 30 সেকেন্ডস। Within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। গাজায় রক্তপাত থেমেছে, নীরব হয়েছে বন্দুক, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। রাজনীতি, কূটনীতি আর আদালতের যুদ্ধ। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি নেতানিয়াহুর দুয়ারে আসেনি। বরং গাজায় যুদ্ধ থামার সঙ্গে সঙ্গেই কিছু বড় বড় সমস্যা তাকে ঘিরে ফেলেছে, যা শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, ব্যক্তিগত স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলেছে। বিশ্বমঞ্চে ইসরায়েল এখন আগের তুলনায় অনেক বেশি বিচ্ছিন্ন। গত 2 বছরে গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনের মৃত্যু এবং মানবিক দুর্ভোগ বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গাজার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য আন্তর্জাতিক মহল সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করছে। বিশ্লেষকদের মতে স্বল্প সময়ের জন্য হলেও নেতানিয়াহুর সরকার যদি আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ সীমিত না করে, তবে এই ঘটনার ব্যাপক প্রচার কিছু সময়ের জন্য ইসরায়েলের খারাপ অবস্থাকে আরো দৃঢ়ভাবে তুলে ধরবে। এছাড়া ইসরায়েলের এই ক্রমবর্ধমান একাকিত্ব নতুন কোনো ঘটনা নয়, কয়েক মাস ধরেই তা স্পষ্ট। গত সেপ্টেম্বরে নেতানিয়াহু এক বক্তৃতায় ইসরায়েলকে ভবিষ্যতের সুপার স্পার্টা বানানোর কথা বলেন, অর্থাৎ যেখানে দেশটি হবে ছোট কিন্তু সর্বদা যুদ্ধের প্রস্তুতিতে থাকা এক সামরিক শক্তি। কিন্তু তার এই বক্তব্য দেশের অভ্যন্তরেই ভালোভাবে গ্রহণ করেনি, এমনকি দেশটির অর্থনীতিতেও এর চরম প্রভাব পড়ে। ইসরায়েলি স্টক এক্সচেঞ্জে বড় পতন ঘটে এবং শেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় নেমে যায়। অন্যদিকে দেশের 200টি বড় প্রতিষ্ঠানের সংগঠন ইসরায়েল বিজনেস ফোরাম এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্পষ্ট জানায় তারা কোনো স্পার্টা না। যুদ্ধের সময় চরম ডানপন্থী জোটের সমর্থনে টিকে ছিলেন নেতানিয়াহু, কিন্তু যুদ্ধবিরতির পর সেই জোটের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির প্রকাশ্যেই গাজায় যুদ্ধবিরতি বিরোধিতা করেছেন। আর তাদের এই সম্ভাব্য প্রস্থান ঠেকাতেই নেতানিয়াহু এখন অতি অর্থোডক্স ইয়েশিভা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে না নেওয়ার জন্য আইন প্রণয়ন করেছেন, যাতে সংসদ ধর্মীয় এই দলগুলো সরকারে ফিরে আসে এবং তাকে সমর্থন দিতে পারে। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ইসরায়েল দেইফকে হত্যা করে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও বিবেচনা করছে, যার জন্য দোষী সাব্যস্ত হলে অনেকেই নেতানিয়াহুকে এজন্য দায়ী করবেন। যদিও এই রায়ের সময় এখনো নির্ধারিত হয়নি, কিন্তু 2027 সালের আগে আইসিজে এই সিদ্ধান্ত নেবে না বলে ধারণা করা হচ্ছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, আইসিসি সর্বোচ্চ 30 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। তবে আইসিজের রায় সাধারণত কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন হয়। ইসরায়েলের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক সহায়তা আসে যুক্তরাষ্ট্র থেকে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের কূটনৈতিক ভরসাও মূলত যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল, বিশেষ করে নেতানিয়াহু, বড় সমস্যায় পড়তে পারেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। 2021 সালে নেতানিয়াহু জো বাইডেনকে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানালে ট্রাম্প ক্ষুব্ধ হন। পরে শোনা যায় নেতানিয়াহু তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এমন ধারণা থেকে গত মে মাসে ট্রাম্প তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সম্প্রতি দোহায় হামাসের প্রতিনিধিদের উপর ইসরায়েলের হামলার পর ট্রাম্প রেগে গিয়ে বলেন, সে আমাকে ভুলিয়ে দিচ্ছে।
এমনকি অক্টোবরে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার সময়ও ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক শেষ, আমি না বলা পর্যন্ত ইসরায়েল গাজায় পুনরায় সেনা পাঠাতে পারবে না। কিন্তু এর কয়েকদিন পর ইসরায়েলি সংসদে যুদ্ধবিরতি উদযাপন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই শান্তি চুক্তি 1000 বছরের অপেক্ষার ফল এবং এটি অবশ্যই দীর্ঘদিন টিকে থাকবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে 1139 জন নিহত এবং প্রায় 250 জনকে অপহরণ করা হয়। হামলার আগে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়ে এখন তদন্ত চলছে। তবে এই তদন্তে বড় ধরনের ত্রুটি ও তদারকির অভাবের প্রমাণ পাওয়া গেছে। ফলে সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের প্রধান দুইজনই পদত্যাগ করেছেন। নেতানিয়াহু প্রথমে তদন্তে আপত্তি না জানালেও পরে অভিযোগ করেন এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলের হাইকোর্ট রায় দেয় তদন্তে বিলম্ব করার কোনো যৌক্তিকতা নেই এবং সরকারকে 30 দিনের মধ্যে এর জবাব দিতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো 3টি দুর্নীতি মামলা চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গ। আর এই অভিযোগগুলোতে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। যুদ্ধের সময়ও মামলাগুলোর শুনানি অব্যাহত ছিল, যদিও ঘন ঘন বিলম্ব হয়েছে। সম্প্রতি ট্রাম্পও নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে বলেছেন, নেতানিয়াহুকে সিগার আর শ্যাম্পেন ইস্যুতে ক্ষমা করতে হবে। গাজায় যুদ্ধবিরতি হয়তো ফিলিস্তিনে কিছুটা স্বস্তি এনেছে, কিন্তু নেতানিয়াহুর জীবনে তা এনেছে একের পর এক রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি ঝড়। এখন প্রশ্ন হলো, এই ঝড়ের পর তিনি কি টিকে থাকতে পারবেন, নাকি তার যুগের ইতি এখানেই ঘটতে চলেছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। নো কিংস নামে এই আন্দোলনে 18 অক্টোবর শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। আয়োজকরা জানিয়েছেন, দেশ জুড়ে 2500 এর বেশি স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এতে লাখো মানুষ অংশ নিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল 11টার দিকে টাইমস স্কয়ারে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ই নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। টাইমস স্কয়ার ও আশেপাশের সড়ক ও সাবওয়ে প্রবেশ পথে দেখা যায় ঘন ভিড়। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল ডেমোক্রেসি নট মোনার্কি এবং দ্য কনস্টিটিউশন ইজ নট অপশনাল। নিউ ইয়র্ক পুলিশের হিসাব অনুযায়ী শহরের 5টি বড় জুড়ে 1 লাখের বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন। শুধু টাইমস স্কয়ারে প্রায় 20,000 মানুষ 7ম এভিনিউ ধরে মিছিল করেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন, দিস ইজ হোয়াট ডেমোক্রেসি লুকস লাইক। পুরো এলাকা জুড়ে তখন ঢল, কাউবেল আর নানা ধরনের শব্দযন্ত্রের আওয়াজে মুখর হয়ে ওঠে। আকাশে উঠছিল ড্রোন ও হেলিকপ্টার, আর রাস্তায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আয়োজক সংগঠন নো কিংস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমাদের লক্ষ্য কোনো সংঘাত নয়, বরং স্বৈরতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তারা আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গণতান্ত্রিক কাঠামোকে পাশ কাটিয়ে নিজেকে সর্বেসর্বা হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ কারণেই দেশজুড়ে এই প্রতিবাদ। বিক্ষোভের ঢেউ ইতিমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। সংহতি জানাতে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ ও ইতালির রোমেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা বামপন্থী সংগঠন অ্যান্টিফার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। তারা একে আমেরিকা বিরোধী আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে কিছু রিপাবলিকান অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত পরিসরে বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ শুধু ট্রাম্প বিরোধী নয়, এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার এক বড় পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে। 18 অক্টোবর, যে দিনটিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সে দিনটি পরিণত হয়েছে এক নতুন ভূরাজনৈতিক সংঘর্ষের সূচনায়। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেদের সিদ্ধান্তে পুরনো নিষেধাজ্ঞাই জারি রেখেছে। এ কি শুধু কূটনৈতিক কৌশল, নাকি ইরানের সঙ্গে গোটা বিশ্ব ব্যবস্থার এক পরিকল্পিত বেইমানি? জাতিসংঘের 2231 প্রস্তাবটি ছিল ইরান পরমাণু চুক্তির মূল ভিত্তি, যার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক পরিসরে ফেরার কথা ছিল ইরানের। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় 3 শক্তি
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি একতরফাভাবে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তেহরান, মস্কো ও বেইজিং একযোগে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা এই সিদ্ধান্তকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী মনে করে। ইরান বলছে এটি শুধু তাদের বিরুদ্ধে নয়, বরং একতরফা ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে সমগ্র দক্ষিণ বিশ্বের বিদ্রোহের সূচনা। এই প্রতিক্রিয়া এবার একক নয়। 120টি দেশ নিয়ে গঠিত নিরপেক্ষ আন্দোলন নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্যরাও ইরানের অবস্থানের পাশে দাঁড়িয়েছে। তারা ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্ত তারা মানে না। 1 দশক আগেও এমন ঐক্য অকল্পনীয় ছিল, কিন্তু এখন লাতিন আমেরিকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বহু দেশ অচল ভাবতে শুরু করেছে পশ্চিমা আধিপত্যকে। এই ঘটনাই তুলে ধরছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক কাঠামোর ভাঙন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ তাদের তৈরি প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে রাশিয়া, চীন ও ইরান নেতৃত্ব দিচ্ছে এক নতুন বহুমেরু বিশ্ব ব্যবস্থার। একক প্রভাবের বদলে বিশ্ব এখন ভাগ হচ্ছে 2 মেরুতে। একদিকে পশ্চিমায় নিয়ন্ত্রিত শৃঙ্খলা, অন্যদিকে পূর্ব ও গ্লোবাল সাউথের সার্বভৌমত্ব ভিত্তিক বিকল্প জোট। গাজা যুদ্ধবিরতির পর ইরানের কূটনৈতিক কৌশল আরো স্পষ্ট হয়েছে। শারম এল শেখ সম্মেলন বর্জন করে দেশটি এখন রাশিয়া ও চীনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে। মস্কো সফরে ইরানের নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানির উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে তেহরান এখন তার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো পূর্বমুখী জোটের উপর ভিত্তি করে করতে চায়। এদিকে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সক্রিয় অংশগ্রহণও এক নতুন বার্তা দিচ্ছে। ইরান এখন এমন আর্থিক ও নিরাপত্তা কাঠামো গড়তে চায় যা পশ্চিমা নিষেধাজ্ঞার ভয় পায় না। এই অবস্থান কেবল কূটনৈতিক নয়, এটি পশ্চিমা আইন নীতির উপর নৈতিক চ্যালেঞ্জও বটে। বিশ্বের 120টি দেশ যখন প্রকাশ্যে পশ্চিমা প্রস্তাব প্রত্যাখ্যান করে, তখন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক আইন কি এখনো নিরপেক্ষ? জাতিসংঘ কি সত্যি সকল দেশের সমান প্ল্যাটফর্ম, নাকি এটি পশ্চিমা রাজনীতির হাতিয়ার হয়ে পড়েছে? যে কোনো সময় রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। যে কোনো সময় হামলার জন্য জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ন্যাটোর সামরিক নেতারা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ন্যাটোর কার্যক্রম সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের প্রধান শক্তিগুলো 2টি শিবিরে বিভক্ত হয়ে পড়বে। একদিকে থাকবে রাশিয়ার জোট, অন্যদিকে ন্যাটো জোট। যুদ্ধের মাঠে রাশিয়ার দিকে অবস্থান নিবে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলো। আর ন্যাটো তো নিজেই একটা সামরিক জোট। তবে ন্যাটো জোটের মধ্যেও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে নয়, বরং রাশিয়ার পক্ষ থেকেও ময়দানে নামার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ন্যাটো রাশিয়ার যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত মারাত্মক ও বিপর্যয়কর, যেখানে উভয় পক্ষেই রয়েছে শক্তিধর দেশসমূহ। সামরিক বিশ্লেষক ও বিশ্ব নেতারা মনে করেন এই যুদ্ধই গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত। গেল কয়েকদিন ধরে ন্যাটো অভিযোগ করেছে রাশিয়া বিভিন্নভাবে ন্যাটোকে উস্কানি দিচ্ছে। ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোনের অনুপ্রবেশ ঘটনাকেও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। যদিও ন্যাটো তাদের যুদ্ধ বিমান দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। আবার নরওয়ে, ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশের ঘটনাও দেখা যায়, যার ফলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয় ইউরোপের এই দেশগুলোতে। সম্প্রতি সময়ে ন্যাটো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। এমন অবস্থায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে যাচ্ছে। রাশিয়া যদি সত্যি আক্রমণ করে বসে, তাহলে ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী কতটি দেশ এবং কত দ্রুত তারা সম্মিলিত পদক্ষেপ নেবে সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের 32% মানুষ যুদ্ধ চায় না, কারণ ইউরোপ নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়। 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটো। প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো তার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসী ছিল। তাদের আত্মবিশ্বাসের পারদে ছিল অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, কিন্তু সম্প্রতি তাদের এই ধারণা অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। গেল মাসে ইউরোপের আকাশে সস্তা ড্রোনের অনুপ্রবেশ ঘটে।
যা রুখতে ন্যাটোকে ব্যয়বহুল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয়। আর এতে করেই ন্যাটোর সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। গেল সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার বড় আকারের বিমান হামলায় 20টিরও বেশি ড্রোন প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। যে ড্রোনগুলো মোকাবেলা করতে পোল্যান্ড ব্যবহার করে কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। রুশ এই ড্রোনগুলো মোকাবেলা করতে ন্যাটো সদস্য দেশটি ব্যবহার করে F-16, F-35 যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর মধ্যে বেশ কিছু ড্রোন সস্তা ফোমের তৈরি ডামি ছিল। এই প্রতিরোধ ব্যবস্থাটি একদিকে যেমন ব্যয়বহুল ছিল, অন্যদিকে ব্যর্থ চেষ্টারও অভিযোগ তোলে অনেকে, কেননা এটি পশ্চিমা সামরিক শক্তি ন্যাটোর আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। সামরিক শিল্পে ন্যাটো $1 ট্রিলিয়ন ব্যয় করলেও নিজেদের সীমান্তে সস্তা ড্রোনের অনুপ্রবেশ রুখতে হওয়ায় হাসির খোরাকও বনে যায় রাশিয়ার কাছে। এই ঘোলাটে পরিস্থিতিতে ন্যাটোর জনবল ও ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপ কি আসলেই যুদ্ধের জন্য প্রস্তুত? গেল বছর গ্যালেপের এক সমীক্ষায় উঠে আসে পোল্যান্ড, স্পেন, জার্মানি ও ইতালির অধিকাংশ জনগণই নতুন কোনো যুদ্ধ চায় না। এদিকে ন্যাটো সদস্যদের অনেক দেশই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। জোটের আগে নিজ দেশকে রক্ষায় ব্যস্ত সদস্য দেশগুলো। তবে যুদ্ধের দামামায় যে কোনো মুহূর্তেই প্রস্তুত বা অপ্রস্তুত অবস্থাতে ময়দানে নামতে হতে পারে সদস্য দেশগুলোকে, এমনটাই ধারণা করছে যুদ্ধ বিশ্লেষকরা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ যখন ক্রমে আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে পশ্চিমা সহায়তার উপর, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো এক শক্ত বার্তা। টমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাচ্ছে না কিয়েভ। মার্কিন প্রশাসন বলছে অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা ও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের মতে এই না এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব নিকাশ ও রাজনৈতিক সংশয়। একদিকে ইউক্রেনকে টিকে থাকার লড়াইয়ে সহায়তা দিতে চায় ওয়াশিংটন, অন্যদিকে রাশিয়াকে সরাসরি উস্কে দিয়ে বৈশ্বিক সংঘাতে নতুন অধ্যায়ও খুলতে চায় না হোয়াইট হাউস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে ইউক্রেনকে টমাক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এই আশায় বুক বেঁধে 17 অক্টোবর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বিশ্বাস, এই অস্ত্র দিয়ে রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে বড় আঘাত হানা যাবে ক্রেমলিনের অর্থনীতিতে। ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র কেবল যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায়। পাশাপাশি ট্রাম্প এটাও স্বীকার করেন যুক্তরাষ্ট্রেরই এই অস্ত্র ভীষণ প্রয়োজন। তিনি বলেন দুই পক্ষই উচিত হত্যা বন্ধ করে বাড়ি ফিরে যাওয়া। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। ফোনালাপে পুতিন জোর দিয়ে বলেন টমাক যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না, উল্টো এসব অস্ত্র যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ককে করবে ক্ষতিগ্রস্ত। এদিকে সিএনএন বলছে শিগগিরই হাঙ্গেরিতে সাক্ষাতের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। ইউক্রেনের বর্তমান অস্ত্রাগারের অন্যান্য যে কোনো অস্ত্রের তুলনায় টমাক ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেক বেশি। যদিও ট্রাম্প তাদের সরবরাহ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখিয়েছেন, তবু তিনি সরাসরি এই সম্ভাবনা উড়িয়ে দেননি। এছাড়া টমাকের উপস্থিতি রাশিয়ার উপর মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে দিতে পারে কিছু কৌশলগত সুবিধা। পাশাপাশি এ ধরনের উচ্চ ক্ষমতার অস্ত্র পেলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে ইউক্রেন। 17 অক্টোবর হোয়াইট হাউসের বৈঠকের আগে টমাক ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের ড্রোন ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেন ইউক্রেনের হাজার হাজার ড্রোন আছে, কিন্তু টমাক নেই। যুক্তরাষ্ট্র আমাদের এসব ড্রোন ব্যবহার করতে পারবে, এভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের ভার্চুয়ালি ব্রিফ দেন জেলেনস্কি। এ সময় রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নেতারা। ট্রাম্পের যুদ্ধ শেষ করার ইচ্ছার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে জেলেনস্কি বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন ছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এতে সফল হয়েছেন। 17 অক্টোবর রাশিয়ার সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে কিনা তা নিয়ে মন্তব্য করেননি ট্রাম্প। এই বিষয়ে এর আগে ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। গত আগস্টে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন যুদ্ধ শেষ করতে প্রয়োজন হবে ভূমি বিনিময়। পরে মত পরিবর্তন করেন ট্রাম্প, জানান রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন,
এমনটা বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। মস্কো ও ওয়াশিংটন দুই দিল্লির পুরনো মিত্র, কিন্তু বন্ধুদের ক্রমবর্ধমান চাপের মুখে দিল্লিকে এখন জ্বালানি নীতিতে সাবধানে পা ফেলতে হচ্ছে, রক্ষা করতে হচ্ছে ভারসাম্য। চলতি বছর অগাস্টের কথা, ভারতের বিরুদ্ধে ট্রাম্পের কাছ থেকে প্রথম ধাক্কাটা আসে তখন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি পায় ভারত, তাদের পণ্যের উপর 50% শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। এরপর গত 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করেছেন শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে ভারত। ট্রাম্পের এমন বক্তব্যের পরদিন রাশিয়া এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়। তখন ভারত স্পষ্ট জানিয়ে দেয় ট্রাম্পের বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, রুশ তেল ভারতের অর্থনীতি ও জনগণের কল্যাণের জন্য অত্যন্ত উপকারী। একই সঙ্গে ভারত সরকারও জানায় তাদের তেল আমদানির নীতি নির্ধারিত হয় চলমান জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থের ভিত্তিতে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যোগ করেন, ওই দিন মোদি আর ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়েছে বলে আমরা জানি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রুশ তেল আসলে ভারতের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিবিসি বলছে, গত বছর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত রাশিয়া থেকে $52.7 বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল কেনে, যা তার মোট তেল আমদানির 37%। এরপরই রয়েছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। ভারতের তেল সরবরাহের এই চিত্র কিভাবে তৈরি হলো, এই প্রশ্ন ওঠাও স্বাভাবিক। 2021-22 অর্থ বছরের আগে রাশিয়া ভারতের শীর্ষ 10 তেল সরবরাহকারীর মধ্যে থাকলেও প্রধান উৎস ছিল ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কুয়েত, মেক্সিকো, নাইজেরিয়া ও ওমান। বাকি 31টি দেশ থেকে অল্প পরিমাণে তেল আসতো, যেগুলোর পরিমাণ আন্তর্জাতিক দামের ওঠানামার সঙ্গে পাল্টাতো। অনেকের ধারণা ভারত এখন পুরোপুরি রুশ তেলের উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবে ভারত যুক্তরাষ্ট্র থেকেও বিপুল পরিমাণ তেল আমদানি করে। দিল্লি ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, 2024 সালে ভারত যুক্তরাষ্ট্র থেকে $7.7 বিলিয়ন মূল্যের পেট্রোলিয়াম পণ্য কেনে। এর মধ্যে অপরিশোধিত তেল $4.8 বিলিয়ন। তবুও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পেট্রোলিয়াম বাণিজ্য ঘাটতি ছিল $3.2 বিলিয়ন। 2018-19 এবং 2021-22 সালের মধ্যে ভারতের তেল নীতিতে প্রথম বড় পরিবর্তন আসে। নয়াদিল্লির গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়ের এক গবেষণা প্রতিবেদন বলছে, ওই সময় ইরান ও ভেনেজুয়েলা থেকে আমদানি বন্ধ হয়ে যায়। একসময় এই দেশগুলো ভারতীয় তেলের 17% সরবরাহ করত। এই দুটি দেশের উপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভারত বিকল্প হিসেবে ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ঝুঁকে পড়ে। দ্বিতীয় বড় পরিবর্তন আসে ইউক্রেন যুদ্ধের পর। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি 2021-22 সালে 4 মিলিয়ন টন থেকে 2024-25 সালে বেড়ে 87 মিলিয়ন টন ছাড়ায়। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া তেলের দামে বড় ছাড় দেওয়ায় ভারতীয় রিফাইনারিগুলোর কাছে রুশ তেল আরো আকর্ষণীয় হয়ে ওঠে। 2022-23 সালে রুশ তেল গড় কর্তা 14.1% আর 2023-24 সালে 10.4% ছাড়ে বিক্রি হয়। এতে ভারত বছরে প্রায় $5 বিলিয়ন বাঁচিয়েছে। এর ফলে উপসাগরীয় 3 দেশ ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বাজারে তাদের শেয়ার হারালেও রপ্তানির পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকে, কারণ ভারতের মোট তেল আমদানি বেড়ে যায় 196 মিলিয়ন টন থেকে 244 মিলিয়ন টনে। ক্ষতিটা হয় অন্যদের। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কুয়েত, মেক্সিকো, নাইজেরিয়া ও ওমানের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসে। তবে অ্যাঙ্গোলা, দক্ষিণ কোরিয়া, এমনকি নিষেধাজ্ঞার পরও ভেনেজুয়েলা কিছুটা রপ্তানি বাড়ায়। পার্থ মুখোপাধ্যায় বলেন, রাশিয়া থেকে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বহু দেশের রপ্তানি ভারতের বাজারে কমেছে। এক কথায় রাশিয়ার উত্থান অন্য সবার পতন ঘটিয়েছে। ভারতের জন্য ছাড়যুক্ত রুশ তেল থেকে সাশ্রয় এখনো সামান্য। ভারতের $900 বিলিয়ন পণ্য ও পরিষেবা আমদানি বিলের 1% কম, কিন্তু এটি যোগ করে $9 বিলিয়ন মতো একটি উল্লেখযোগ্য অঙ্কে দাঁড়ায়। পার্থ মুখোপাধ্যায় আরো বলেন, যদি ভারত রুশ তেল কেনা বন্ধ করে তাহলে বৈশ্বিক তেলের দাম বেড়ে যেতে পারে, যা শুধু ভারতের নয় সারা বিশ্বের আমদানি খরচ বাড়াবে। মূলত রুশ তেলের ছাড়ে ভারত তার অর্থনীতি রক্ষা করেছে এবং বৈশ্বিক তেলের দামও স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। তবে তিনি যোগ করেন, তেলের দাম এবছরই $78 থেকে $59 নেমে এসেছে 27% কমে। ফলে বাজারের সামগ্রিক দুর্বল চাহিদা রুশ সরবরাহ বন্ধের প্রভাব সহজেই পুষিয়ে দিতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান ও ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন,
ভারতের জন্য রুশ তেল দাম স্থিতিশীল রাখে এবং রিফাইনারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতের বেশিরভাগ রিফাইনারি ভারী ধরনের অপরিশোধিত তেলের জন্য তৈরি, যেমন রাশিয়ার ইউরালস ব্লেন্ড। এ ধরনের তেলের বদলে হালকা মার্কিন শেল তেল ব্যবহার করতে গেলে রিফাইনারি পুনর্গঠন করতে হবে, যা ব্যয়বহুল এবং ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন কমিয়ে দিতে পারে। তার মতে ভারতের পক্ষে এখন সিদ্ধান্ত নেওয়া দুরূহ। একদিকে সস্তা রুশ তেল কেনা চালিয়ে গিয়ে মার্কিন প্রতিশোধের ঝুঁকি নেওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য থেকে বেশি দামে তেল কিনে ঘরোয়া জ্বালানির খরচ বাড়ানো। এদিকে ভারতের উপর ওয়াশিংটনের চাপ ক্রমেই বাড়ছে, ফলে নয়াদিল্লি এখন দ্বিধায়। রুশ তেলের স্বল্পমেয়াদী লাভ নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের ভারসাম্য। স্থগিত থাকা ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে অনেকেই মনে করছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।